নমস্কার, আমি তরুণ ঘোষ। গত দুদিন ধরে খুব সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে যে আমাদের এনএসএ অজিত দোভাল তিনি গোপনে পশ্চিমবঙ্গ এসেছেন, এসে তিনি চুপচাপ দুদিন থেকে চলে গিয়েছেন। এই সীমান্ত পরিদর্শন করেছেন, এখানে গেছেন, ওখানে গেছেন, এই সমস্ত খবরটাও রয়েছে। তো অনেকে আমায় লিখেছেন যে আপনি ব্যাপারে কোনো খবর করলেন না কেন। দেখুন, একটা মানুষ পশ্চিমবঙ্গে এসে ঘোরাঘুরি করেছে, 4 লাইনের খবর করে আমার কি হবে? আসার কারণটা কি? তার মতো একটা ব্যস্ত মানুষ তিনি পশ্চিমবঙ্গে সাধারণত কখনো পা ফেলেন না। শেষ পা ফেলেছিলেন 2014 সালে। তিনি তখন সপরিবারে এসেছিলেন একটা পুরুলিয়া একটা জঙ্গলে রাত কাটাবেন বলে। তিনি হঠাৎ গোপনে এলেন। গোপনীয়তা এমন যে কলকাতায় একজন রয়ের অ্যাসেট RNAWর অ্যাসেট, তিনি একটা সাধারণ প্রাইভেট কার নিয়ে, যেটা হচ্ছে অ্যাম্বাসেডার গাড়ি, তার কাঁচ হচ্ছে কালো, ড্রাইভার সেজে সোজা এয়ারপোর্ট থেকে তাকে নিয়ে চলে এসছে। না লালবাতি, না কনভয়, রাজ্য সরকার জানে না, রাজ্য পুলিশ জানে না, কলকাতা পুলিশ জানে না। তাহলে কি এমন গোপনীয়তা? যেটা বলা হচ্ছে, যেটা দেখা যাচ্ছে, সেটা তো খবর নয়। খবরটা হচ্ছে যেটা বলা হয়নি, দেখা হয়নি, সেইটা হচ্ছে খবর। ওই খবরটা জানার জন্য আমি দুদিন ধরে এর পেছনে লেগেছিলাম। দুদিন পরে যেটা আমি জানতে পেরেছি তার একটা নাটশেল আপনাদের বলবো, কিন্তু পুরোটা বলা যাবে না। রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারে পুরোটা বলা যাবে না। আপনারা চারদিকে দেখছেন, একদিকে কূটনৈতিক স্তরে নানান রকম আলোচনা হচ্ছে, আর একদিকে খুব সেনা তৎপরতা শুরু হয়েছে, বিশেষ করে আপনার নর্থ ইস্টের আপনার চিকেন নেকের ওই সাইডটাতে। এখন আমি বরাবরই বলেছি যে এই যে টোটাল স্পেসটা রয়েছে 4017 কিলোমিটার, তার মধ্যে 2000 কিলোমিটারের ওপর আছে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত। এই সীমান্তটা সুরক্ষা করা তো একটা প্রথম কর্তব্য। এতদিন নানান রাজনৈতিক টানাপোড়েনের সেই সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া নিয়ে অনেক গন্ডগোল হয়েছে। এখন আপাতত সব ঠিকঠাক আছে, এখন সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়া হচ্ছে। এবার আমি বলেছি এই সীমান্তগুলোতে সমস্ত লজিস্টিক পাঠানো হচ্ছে, রেডি করা হচ্ছে। এই লজিস্টিকের ব্যাপারে উনি এখানে এসেছিলেন খোঁজ খবর নিতে। এবার আমি আপনাদের একটা একটা করে বলি। দেখুন, কূটনৈতিক স্তরে যেটা হচ্ছে সেটার সঙ্গে যদি এটা মিলিয়ে ফেলি তাহলে একদম পিন্ডি পেকে যাবে। তার জন্য কূটনৈতিক স্তরে কি হচ্ছে, ওই জয়শঙ্করজির সঙ্গে আমাদের ওই পররাষ্ট্র বা বাংলাদেশের পররাষ্ট্র যিনি উপদেষ্টা তৌসিফ আহমেদ, তৌসিফ হোসেন কি আমার তৌসিফ বাবুর সঙ্গে যে মাস্কটে যে আলোচনাটা হয়েছিল, সেখানে কি হলো? শুধু জুতো লাথিতে পড়া বাকি আছে। মাস্কাটে কুয়েতে যে বাংলাদেশের অ্যাম্বাসেডার, তিনি ব্যক্তিগতভাবে বেরিয়ে ঘনিষ্ঠ মহলে বলেছেন আমার ওখানে বসে থাকতে লজ্জা হচ্ছিল। আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি গিয়ে তো বাংলাদেশে গিয়ে তো জুতো লাথি চালিয়ে এসেছিলেন। জয়শঙ্করজি অত্যন্ত ভদ্রলোক, তিনি তার ভদ্র ভাষায় যে সমস্ত কথাবার্তা বলেছেন তৌহিদ হোসেনকে, তৌহিদ হোসেন চুপ করে বসছিলেন একেবারে বিড়ালের বাচ্চার মতো। সেটা আমি 9টার সময় করব, না হলে পরে জিনিসটা গুলিয়ে যাবে। এবার আসি অজিত দোভালের ক্ষেত্রে কি হলো। অজিত দোভাল তিনি এই পুরো স্ট্রেচটা তিনি ঘুরে বেড়াচ্ছেন, ঘুরতে ঘুরতে এবার পশ্চিমবঙ্গে এসছেন। এবার লজিস্টিকের জন্য তিনি কতগুলো জায়গা দেখেছেন। জায়গার নাম আমি বলবো না, তবে এই জায়গাগুলো হচ্ছে বর্ডার থেকে
8 থেকে 10 কিলোমিটার ভেতরে। আর জায়গাগুলো হচ্ছে সমস্ত জনবসতির মধ্যে। জনবসতির মধ্যে করার কারণ হচ্ছে বাইরে থেকে কেউ ধরতে পারবে না যে কোথায় কি আছে। ফাঁকা জায়গায় করলে অসুবিধা আছে, ড্রোন মারফত বা আপনার কি বলে স্যাটেলাইট মারফত সেটা জানা যায়। ফলে এটা ঘন জনবসতির মধ্যে এই সমস্ত রসদের ভান্ডার করা হচ্ছে, যেখানে অস্ত্রশস্ত্র রাখা হবে, গোলা বারুদ রাখা হবে। তার জন্য সেই সমস্ত গ্রামবাসীদের কনফিডেন্সে নেওয়া, আগে আমাদের যে রয় অ্যাসেট আছে, এনআই এর অ্যাসেট আছে, আইবির অ্যাসেট রয়েছে, যারা আছে তারা কাজকর্ম প্রাথমিক সেরেই রেখে দিয়েছিলেন। তিনি শুধু এসে ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে আলোচনা করেন, তাদেরকে আশ্বস্ত করেন এবং ভারত সরকারের পক্ষ থেকে গ্রাম উন্নয়নের জন্য তাদেরকে প্রচুর অর্থ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই খবর যেন প্রকাশ না পায়। এরকম 26টা টোটাল জায়গা ঠিক করা হয়েছে। আমি কোনোটা জায়গার নাম বলবো না, 26টা, কেবল মালদা মুর্শিদাবাদ ছাড়া। এই 26টা, মালদা মুর্শিদাবাদের ক্ষেত্রে পরে আসছে, এই 26টা জায়গা যেটা বাছা হয়েছে সেই জায়গাগুলোতে আপনার মোটামুটি 8 থেকে 10 মিটার গভীর কংক্রিটের সমস্ত জায়গা করা হচ্ছে, বিরাট বিরাট জায়গা। সেই জায়গাগুলো কিন্তু কিনে নেওয়া হয়েছে গ্রামবাসীদের কাছ থেকে, তাদের উপযুক্ত অর্থ দিয়ে, তাদের সন্তুষ্ট রেখে, তাদের কনফিডেন্সে নিয়ে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এবং আপনারা জানেন আমাদের ভারতবর্ষের মানুষ কিন্তু দেশপ্রেমিক মানুষ। তারা দেশের জন্য সম্পত্তি যদি বিলিয়ে দিতে পারেন, তারা সম্পত্তিও বিলিয়ে দিতে রাজি আছে, সামান্য জমি তো কি আছে। তো তাই সেইখানেতে সমস্ত গোলাবারুদ রাখা হবে, শুধু দেখা হচ্ছে সেখানে ট্রাক যাবে কিনা। এবার কোন ট্রাকে করে যাবে, কিভাবে যাবে, এই সমস্ত আমি বলবো না, কারণ আমার ভিডিও তো অনেকেই দেখেন। এখন এই পোস্টটা ছাড়ার পরেতে অনেকেই লিখেছেন যে আবার একটা গল্প শুনতে লেগে যাব। ভাই, গল্প যখন হয় তখন তো আমি গল্প বলে গেলাম, 2 দিন বাদে কনফার্মেশনের পর আপনাদের বাংলাদেশ মিডিয়া চিৎকার করে কেন? সত্যতা পায় বলেই তো চিৎকার করে। তাহলে আমি যখন 2 দিন আগে বলি তখন আপনারা বলবেন যে গল্পবাজ গল্প শুরু করলো। আপনাদের কমেন্টে তো ভর্তি হয়ে যাচ্ছে, নিয়ে আমি চিন্তা করি না, কারণ 2 দিন বাদে আপনারাই বলবেন আরে ঠিক কইছেন তো উনি। এরকম আছে, অনেকেই লিখেছেন যে আমি আগে ভুল বুঝেছিলাম, এখন বুঝতে পারছি আপনি ঠিক বলছেন। তো যাই হোক, এবারে 26টা জায়গা যেগুলো আছে, সেই 26টা জায়গায় সমস্ত ওই গোলা বারুদ, খাদ্য শস্য সমস্ত কিছু ওখানে মজুত করা হবে। লজিস্টিক যদি ঠিক না থাকে তাহলে পরে কোনো যুদ্ধ কিন্তু জেতা সম্ভব নয়, কারণ আপনাকে সরবরাহটা আগে ঠিক করতে হবে। এইবার কোথা দিয়ে ঢুকবেন? পশ্চিমবঙ্গে যখন গোলা বারুদ মজুত হচ্ছে, তাহলে আমার ধারণা যে যশোর আর বারাসাত এই অঞ্চল দিয়ে কিন্তু সেনাবাহিনী মুভমেন্ট হবে। আর অলরেডি কিছু কিছু সেনা এসে উপস্থিত হচ্ছে, এই খবরও আমি পেয়েছি। তারা কোথায় আছে না আছে আমি সেটা জানি না, বা জানলেও আমি বলতাম না, কিন্তু আমি জানি না, আমার খোঁজখবর নেওয়া হয়নি। এই ভিডিওর চক করে আমার দাড়ি কাটা হয়নি মশাই এই সমস্ত করতে গিয়ে। তো যাই হোক, এবার মালদা মুর্শিদাবাদ আলাদা কেন? মালদা মুর্শিদাবাদ এই কারণে, মালদা মুর্শিদাবাদে পুরো ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেছে। মালদা মুর্শিদাবাদে মুসলিমদের জনসংখ্যা হয়ে গেছে বেশি, এবং তাদের বেশিরভাগ এসছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী। এখানে এসে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড যা যা করার সব করে নিয়ে আমাদের সঙ্গে মিশে গেছে। এখন ঠক বাঁচতে গেলে গা উজাড় হয়ে যাবে। ফলে ঠিক করা হয়েছে কি, যেখানে যেখানে দেখবেন, আমার কিছুদিন আগে খবর বেরিয়েছিল গ্রামবাসীরা বিএসএফ এর সঙ্গে দাঁড়িয়ে গিয়েছে যুদ্ধ করার জন্য, কাটারি ফাটারি বাঁশের লাঠি হাতে নিয়ে যে আয় তোদেরকে মেরে ফেলে দেবো।
আপনাদের কিছু করতে হবে না, আমরা দাঁড়িয়ে আছি, আমরাই পেটাবো, আপনারা পাশের আপনারা তার কাটা বেড়া লাগান। এই সমস্ত গ্রামগুলোতে না, এই মুর্শিদাবাদ আর মালদার এই সমস্ত সীমান্ত ঘেরা গ্রামগুলোতে এই সমস্ত জায়গাগুলো ট্রেঞ্চগুলো করা হচ্ছে, যেখানে ওইগুলো রাখা হবে। তাহলে হলো কি, সেগুলো গ্রামবাসীরা তাদেরকে পাহারা দেবে। এবার গ্রামবাসীরা দায়িত্ব নিয়েছে, আমাদের টাকা পয়সা চাই না, কিছু চাই কিনা, আমাদের প্রচুর ফাঁকা জমি আছে, সেইখানে আপনারা করুন। সেইখানে কাজকর্ম শুরু হয়ে গিয়েছে এবং 7-10 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। একটা খবর শোনা যাচ্ছে, কিন্তু আমি কনফার্ম না, আগেই বলে দিচ্ছি, আমি কনফার্ম না। একটা খবর শোনা যাচ্ছে যে ওয়াকারুজ্জামানকে নাকি 7 মার্চ ভারতবর্ষ শেষ সময় দিয়েছে। 7 মার্চের মধ্যে যদি ওয়াকারুজ্জামান যদি ব্যবস্থা না নেয় এই সমস্ত বদমাইশি বন্ধ করার, তাহলে ওয়াকারুজ্জামানকে সরিয়ে একজন দ্বিতীয় লেফটেন্যান্ট জেনারেল আছেন, তার নাম বলবো না, তাকে সমস্ত চার্জ দিয়ে দেওয়া হবে, তিনি বাকিটুকু সমস্ত করবেন। তিনি আওয়ামী লীগ নেত্রীর তিনি খুব কাছের লোক। এই গেল অজিত দোভাল এই সমস্ত করে, লজিস্টিকটা ফিট করে এবং গ্রামবাসীদের কনফিডেন্সে নিয়ে এবং তাদের টাকা পয়সা সমস্ত কিছু বেরোনোর ব্যবস্থা করে অজিত দোভাল এখানে 2 দিন বাদে টুক করে চলে গিয়েছে। এটা হচ্ছে অজিত দোভালের ট্যুরের পেছনে আসল খবর। আর দ্বিতীয় হচ্ছে যে এবার আসুন, কিছু কিছু প্রশ্ন আসছে যে এত দেরি হচ্ছে কেন। আরে মশাই, 71 সালে ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করলে হবে? ইন্দিরা গান্ধীর সময় কত মাস লেগেছিল? 11 মাস। আরে তো 7 মাস। কেউ কেউ আবার বলছেন যে হাসিনাকে ভারতবর্ষ আটকে রেখে দিয়েছে। আর আপনাদের মাথায় কি গোবর পোড়া আছে? আপনাদের সৈন্যবাহিনী এখানে তুলে এনে বসিয়ে দিয়ে গেছে, আর ওনাকে আটকে রাখবেন কে? ওনাকে তো ট্রাভেল ডকুমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, উনি যদি চান উনি চলে যাবেন, কিন্তু উনি জানেন ভারতবর্ষে উনি সেফ। আর আরেকজন লিখেছেন, তিনি মোদিকে প্রচন্ড গালাগাল করে লিখেছেন যে মোদির পক্ষে এটা সম্ভব নয়, ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন সবাই ইন্দিরা গান্ধী হতে পারে না। আসলে দেরি আর একটা হওয়ার কারণ আছে, যেটা আমি খুব রেগে গিয়ে বলেছিলাম যে আমি সব তথ্য পাস করে দেবো, কিন্তু দেরি হচ্ছে কেন সেটা বলে দেবো। কিন্তু যারা বাংলাদেশি আওয়ামী লীগ যারা করেন, তাদের বিনীত অনুরোধ ছিল যে এই সময়তে, এই কঠিন সময়ে আপনি যদি কঠিন সত্যটা আপনি বলে দেন, তাহলে পরে আমাদের দলের পক্ষে খারাপ হবে। আমি তাদের কথা মেনে নিয়ে আমি শুধু সেটা বলবো না। তবে এইটুকু আপনাদের একটু জানিয়ে রাখি যে আপনারা বারবার বলছেন না এত দেরি হচ্ছে কেন, এত দেরি হচ্ছে কেন। এত দেরি হওয়ার কারণ হচ্ছে শেখ হাসিনা। কারণ শেখ হাসিনা 2018 সালে যে কথা ভারতকে দিয়েছিলেন যে হিন্দুদের সুরক্ষা উনি করবেন, হিন্দুদের সুরক্ষার ব্যবস্থা উনি কিছু করেননি। আর বারবার এই ভারতবর্ষ এই ঝামেলার মধ্যে থাকতে চাইছে না। হিন্দুদের সুরক্ষার বন্দোবস্ত করার সমেত ওনাকে কতগুলো শর্ত দেওয়া হয়েছে, সেই শর্ত উনি যতক্ষণ না মানছেন, উনি একটু জেদি মানুষ, উনি যতক্ষণ না সেই শর্তগুলো মানছেন ততক্ষণ ভারতবর্ষ আপনি এখানে বসে থাকুন, রাজারালে যেমন আছেন আছেন, আমাদের যখন সময় হবে তখন আমরা ফেরত পাঠাবো, রাখবো তো আমরা না। আর এরকম বাংলাদেশও থাকবে না, বাংলাদেশকে সাইজ করতেই হবে। আর যদি অপারেশন শুরু হয়ে যায় তাহলে পরে তার ফেরা দেরি হবে। কারণ বুঝতেই পারছেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে তো হয়তো শেখ হাসিনাকে তো ফেরানো যায় না। যুদ্ধ যদি শুরু হয়ে যায়, 7 তারিখের মধ্যে যদি ব্যবস্থা যদি রাউন্ড বা ওয়াকারুজ্জামান যদি করে, তাহলে পরে একটা কোনো রকম অ্যাকশনের ব্যাপার হতে পারে, তার মধ্যে এই লজিস্টিক গুলো কিন্তু তৈরি হয়ে যাবে। কিন্তু এখনো বলছি, ভারত কিন্তু যুদ্ধ করতে চায় না। কিন্তু যেহেতু বাংলাদেশে সমস্ত সন্ত্রাসবাদীদের আকড়া হয়ে উঠেছে, তাই ভারতবর্ষ তার সীমান্তকে সুরক্ষিত করার জন্য যা যা করার দরকার সমস্ত কিছু করে রাখছে। যদি সীমান্তে কোনো গন্ডগোল করে, যদি অনুপ্রবেশের চেষ্টা করে, তাহলে 1 বুলেট ইজ ইকুয়াল টু 1 এনিমি, আমাদের যেটা নীতি।
একটা বাড়তি বুলেট আমাদের সৈন্যবাহিনী খরচা করে না। 1 বুলেট ইজ ইকুয়াল টু 1 এনিমি, একদম হরাইজন টু ভার্টিক্যাল, হরাইজন টু ভার্টিক্যাল। এইটা হচ্ছে আমাদের সেনাবাহিনীর নীতি। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবে, শুয়ে শুয়ে যাবে। ফলে এই যে আমি যেগুলো বললাম, এখন তিনি যদি এখন আবার যদি সেই সমস্ত শুরু করেন, আবার বাংলাদেশে গেলেন, গিয়ে আবার সমস্ত কিছু ভুলে আবার উনি হিন্দুদের সমস্যাগুলো উনি চোখ বুজে থাকবেন, হিন্দুদের ওপর অত্যাচার হয়ে যাবে। আরে মন্দিরের জমি পর্যন্ত দখল হয়ে গেছে, সেই কাগজ আমার কাছে আছে। রমনা কালী মন্দির যখন ভেঙে দেওয়া হয়েছিল, রমনা কালী মন্দির 2014 সালে যখন রমনা কালী মন্দির যখন তৈরি করার ব্যাপারে যখন সিদ্ধান্ত নেওয়া হলো, পুনর্গঠন করার ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, তখন শেখ হাসিনা তখন বলেছিলেন যে চূড়া বেশি উঁচু করবেন না, তাহলে সমস্যা হয়ে যাবে। অরিজিনাল রমনা কালী মন্দিরের যে চূড়াটা ছিল না, সেই চূড়াটা ছিল অনেক উঁচু, এবং নদীপথে যারা যাতায়াত করত তারা ওই চূড়া থেকে বলে দিতে পারত আমরা ঢাকার কাছাকাছি এসে গেছি। সেই চূড়া উনি বাড়াতে দেননি। তখন থেকে ওনার মধ্যে কিন্তু ওই জামাতিদের প্রতি একটা সহানুভূতি ভাব কিন্তু ছিল। আর ভারত সেটা বারবার বারণ করেছে যে এই জামাতিদের আপনি বিশ্বাস করবেন না, আর এদেরকে মূল শিক্ষার মধ্যে নিয়ে আসুন, কিন্তু এই আপনার মাদ্রাসাগুলোকে আপনি মূল শিক্ষার সঙ্গে জড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু আপনার দেশের সমস্যা বাড়বে। ভারতের কথা না শুনে তিনি ওই কাজটি করেছেন, ওই কাজটি করে তার যা সমস্যা হওয়ার কথা সেই সমস্যায় তিনি ভুগছেন। এরপর তো ভারতের দোষটা কোথায়? ভারত যা যা উপদেশ দেওয়া সেগুলো দেয়, কিন্তু তিনি নিজের মতো চলবেন। এখন উনি একটু বিপদে পড়েছেন, উনি একটুখানি চুপচাপ রয়েছেন, কিন্তু বিপদ থেকে বেরিয়ে গেলে তারপর উনি আবার কি মূর্তি ধারণ করবেন ওই ঈশ্বর জানে। কিন্তু এবারে একদম ঠিকঠাক আছে যে যদি আপনি আপনার মতো চলেন, তাহলে পাকিস্তানের সঙ্গে আমাদের যেরকম সম্পর্ক আছে ওই বর্ডার দিয়ে আমরা রেখে দেবো, আপনার সঙ্গে আমরা বর্ডার দিয়ে রেখে দেবো, আপনার ব্যাপার আপনি বুঝে নেবেন, এবার আপনি আপনার ব্যায়াম সামলাবেন, ভারতবর্ষের মধ্যে থাকবে না। আর এই হলো গিয়ে আপনার অজিত দোভালের ব্যাপার। আর কেন দেরি হচ্ছে সেটাও আমি বলে দিলাম, মোটামুটি যতটা পারা যায়, বিশেষ খোলসা আমি করবো না, যতটা পারা যায় বলে দিলাম। ফলে যারা গল্প কথা বলছেন তারা আপাতত গল্পটা শুনবেন না, আর যারা দেখার তারা দেখবেন। আর 9টার সময় আমি ওই জুতো লাথি কি দাম পড়েছে, হ্যাঁ, ওই তৌহিদ হোসেনকে জুতো লাথি কতটা পড়েছে এবং কিভাবে পড়েছে, কি কি বলেছেন। আর চীনের সঙ্গে আবার বৈঠক হয়েছে জয়শঙ্করের, কারণ চীন পুরো একেবারে হটে গেছে বাংলাদেশের পাশ থেকে, রয়ে গেছে তার্কির লেজ কিন্তু আগেই কেটে দিয়েছে, ওই কাতারের আমিরকে ডেকে নিয়ে এসে সেখানে এগ্রিমেন্টে সই হয়ে গেছে এবং তাকে দলে টেনে নেওয়া হয়েছে। সুতরাং তার্কি মারফত যে কাতারের কাছে গিয়ে পৌঁছাবে বা আমির শাহী সুলতানের কাছে গিয়ে পৌঁছবে বা দুবাইয়ের সুলতানের কাছে গিয়ে পৌঁছবে, কোনো আশা নেই, কোনো মুসলিম দেশ সাহায্য করবে না। আর একে আমাদের ইউনুস যিনি আছেন, তার ধান্দা হচ্ছে দেশ যায় ভাঙে, আমার ক্ষমতা চাই। এবার উনি চাইছেন যে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ হোক, দেশ হলে পরে বিশ্ব থেকেও টাকা পাওয়া যাবে, আমি আমার ক্ষমতায় বসে থাকবো, তাহলে বলবো এখন আর নির্বাচন করা যাবে না। কিন্তু উনি এটা বুঝতে পারছেন না যে সিরিয়া মতো দেশ আর লেবাননের মতো দেশ, ইরাকের মতো দেশ কিন্তু কোনো সাহায্য পায় না, এমনকি তালিবানরা এখনো পর্যন্ত কোনো সাহায্য পায় না সরকারিভাবে। ফলে উনি যদি এই মূর্খের স্বর্গে বাস করেন, তাহলে ওনাকে বলবো আপনি মহামূর্খ, ও মূর্খদের স্বর্গে আপনি হলেন গিয়ে দেবতা। আমার আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।